আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রূপপুর পারমাণবিক কেন্দ্র যখন কাজ শুরু করে দিয়েছে তখন আমি গতকালকে একটা ভিডিও আপলোড করলাম না এই কারণ ভাবলাম যে এইবার একটা হ্যাস্তন্যস্ত হয়ে যাবে, আমাদের বামপন্থী ডানপন্থী উপরপন্থী নিচপন্থী সকলে নেমে রাস্তা একেবারে গুড়া গুড়া করে দিবে, জিনিসটা খুব উত্তেজনাকর হবে এবং তারপরে ভিডিওটা যদি করা যায় তাহলে বেশ সময় উপযোগী ঘটনা ঘটবে। কিন্তু অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সবকিছুই চুপচাপ নীরব। এখন আর আমি কোনো স্যারকে, আনু মোহাম্মদ স্যারদের মতো কাউকে দেখলাম না যে রাজপথ উত্তাল গরম করে ফেলতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রকে নিয়ে কোনো হইচই খুব একটা চোখে পড়লো না। এখন যেহেতু চোখে পড়লোই না, তাহলে তার ভিডিওটা অপেক্ষা করে বাদ দিয়ে রাখা যায় না, সুতরাং আজকে এই ভিডিওটার অবতারণা। দুর্ভাগ্য শেখ হাসিনার, দুর্ভাগ্য আওয়ামী লীগের। যখনই তারা যেটা কাজ করতে যেত তখনই দেখা যেত যে ব্যাপক হইচই হাবিজাবি হতো। কিন্তু সেই রূপপুর যখন এখন বাস্তবতা, কয়েক মাসের মধ্যে এটা উৎপাদনে যাবে, তখন কিন্তু সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। এখন কেউ বলছেন না যে মেগা প্রজেক্ট সব ভেঙে ফেলতে হবে, মানে একেবারে তৈরি করা মেগা প্রজেক্ট ভেঙে ফেলার কথাটাও কিন্তু ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টা বলেছেন। যাক, সেখানে না যাই, আমি একটা ছোট্ট কাহিনীর কথা বলি, মানে একটা গল্প না, এটা সত্য ঘটনা। আমাদের সিলেটের এক ভদ্রলোক, তিনি ছোটবেলা খুব দরিদ্র ছিলেন, খুবই স্ট্রাগল করা লাইফ ছিলেন, মা তাকে অনেক কষ্ট করে বড় করেছেন এবং উনি এখন আমেরিকায় থাকেন, নিউ ইয়র্কে থাকেন তিনি, লং আইল্যান্ডে। অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, অনেক অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, স্ট্রাগল করেছেন আমেরিকায় গিয়ে এবং হয়েছেন। তো ওনার মাকে উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন আদর যত্ন করার, শেষ মুহূর্তে এবং মা মারা গেলেন। তো ভদ্রলোক কাঁদছিলেন এবং একটা কথা প্রসঙ্গে বলছিলেন, আমরা সকলে তাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আপনার তো মাকে করার সুযোগ হয়েছে, আল্লাহ দিয়েছেন, বয়সে চলে গেছেন। তখন উনি একটা কথা বলেছিলেন যে ভাই, আমার দুঃখটা কি জানেন? আমার মা এত টাকা পয়সার জন্য কষ্ট করেছেন সারা জীবন, আজকে যে আমার কত টাকা, এটা আমার মা কল্পনা করে যেতে পারলেন। মানে উনি বুঝতে পেরেছেন টাকা আছে, কিন্তু আমার যে কি পরিমাণ টাকা, উনি মিলিয়নিয়ার আমেরিকায়, এটা কল্পনা করারও ক্ষমতা আমার মায়ের ছিল না। ওনাকে যে আমি এটা বোঝাতে পারলাম না, এটা এক ধরনের কষ্ট। শুনতে আধিক্যতা মনে হতে পারে, কিন্তু আসলেও কিছু কিছু কষ্ট খুব উদ্ভট এবং অদ্ভুত থাকে। ঠিক একইভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা যে আসলে কত বড় জিনিস, এটা যে কত বড় ইম্প্যাক্ট এই দেশ ও জাতির উপরে ফেলবে, এটা আমার ধারণা আমরা অনেকেই বুঝতে পারছি না। মানে এটা আমার একটা কষ্ট যে এটা অনেককে আমরা বুঝাতে পারবো না। আমাদের দেশের লোকজনের আইকিউ লেভেল এত ভালো, এত শার্প, আমাদের দেশে আয়োডিন এত বেশি আগে খেয়েছে যে তাদের আইকিউ অনেক উঁচু, আমাদের এই নিচু কথা তারা বুঝতে পারবেন না। আমি একটা নর্মাল কথা বলি, যখন এর আগের বার 111 সরকারের আগে তারেক রহমান বিএনপি জামাতের যে জোট ছিল, তাদের ক্ষমতা থেকে যখন চলে যায়, সারা বাংলাদেশে বিদ্যুৎ ক্ষমতা ছিল 4000 থেকে 4800 মেগাওয়াট, সারা বাংলাদেশের সকল উৎপাদন ক্ষমতা মিলে। আর এখন এই রূপপুর একা 2200 মেগাওয়াট বিদ্যুৎ দেবে। মানে একটা সময় শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছিলেন, তখন সারা বাংলাদেশের যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা ছিল, তার ঠিক অর্ধেক পরিমাণ শুধু একটা কেন্দ্র থেকে আমরা আগামী বছর থেকে হয়তো পেতে যাচ্ছি আর কি। আপনি চিন্তা করতে পারেন যে কত বিশাল জিনিস, কত বড় জিনিস। আমার ধারণা অনেকের সেটা মাথায় ঢুকবে না, সেটাতে আমরা না যাই। এর মাধ্যমে বাংলাদেশে একটা 33তম পারমাণবিক কিছু একটা হয়েছে, ডোন্ট ওয়ারি। এখানের মধ্যে কুলাউড়ার ইউরেনিয়াম নিয়ে এসে ডাকশুন না তাদের বোমা বানানোর টানা, এটা সত্যিকারের একটা পারমাণবিক চর্চার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এটা শুরু হয়েছে। এই গোটা ঘটনাটা ঘটেছে 1,14,000 কোটি টাকা। মানে আমি জানি না এই টাকা কত টাকা হয়, এটা কল্পনার বাইরে, বাট 1,14,000 কোটি টাকা একটা প্রজেক্ট। মানে কি পরিমাণ সাহস থাকলে, কি পরিমাণ শক্তি থাকলে, কি পরিমাণ মানে রিস্ক নেওয়ার ক্ষমতা থাকলে এই ধরনের একটা প্রজেক্ট বাংলাদেশের মতো একটা গরিব দেশ করতে পারে, শুরু করতে পারে। বাট এখন আপনারা বলবেন যে 1,14,000 কোটি টাকা, এত টাকা কোথা থেকে আসবে, কে খরচ করবে? এই টাকাটা কিন্তু আমাদের না। 1,14,000 টাকার মধ্যে 90% ধরেন 1,02,000 কোটি টাকার মতো, হিসাবে ভুল হলে মাফ করে দেন ভাই, আমি হিসাবে কাঁচা। সেই টাকাটা আসলে আমরা রাশিয়া থেকে পাচ্ছি। অনেকে বলছেন লোন করছি, ধার করছি, ঋণ করছি, কথা সত্য। আবার যদি আপনি অন্যভাবে দেখেন, এটাকে আপনি বলতে পারেন যে এই 1,00,000 কোটি টাকা আসলে বিনিয়োগ হিসেবে এসেছে। কারণ এই টাকাটা খরচ করবে রাশিয়া, তারা এখানের মধ্যে পুরো প্ল্যান্ট সেট আপ করবে। এটা এমন না যে তারা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে খুব পপুলার একটা ধারণা আছে যে রাশিয়া বোধহয় টাকা লোন হিসেবে আমাদেরকে দিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের সব লোকজন এস আলম সালমান রহমানরা বোধহয় এই টাকার অর্ধেক খেয়ে ফেলেছে। ইনফ্যাক্ট এটা নিয়ে একটা গুজব আছে, সেই গুজবে পড়ে যাচ্ছি। মানে অনেকে বলেছে যে $5 বিলিয়ন, মানে প্রায় অর্ধেক টাকাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মেরে খেয়েছেন। ওই যে বলো, আমাদের আয়োডিনের এত একটা মুশকিল যে আমরা কল্পনা করতে পারি না যে কত টাকায় এত টাকা হয়, একটা কিছু বলে দিলেই হয়। এটা আসিফ নজরুলের ওই
26 লক্ষ ভারতীয় ঢাকায় আছে, 2 কোটির মধ্যে 10% ইন্ডিয়ান, এইটা বলার মতো একটা সাহস করে মিথ্যা বলে দেওয়া, সাহস করে কিছু বলে দেওয়ার মতোই একটা দুর্নীতির কথা এখানের মধ্যে এসেছিল। যে কথা বলছিলাম যে এই 1 লক্ষ কোটি টাকাকে আপনি লোন ধরতে পারেন, ঋণ ধরতে পারেন, আবার এটাকে যদি আপনি মনে করেন একটা বিদেশি বিনিয়োগ, কারণ হচ্ছে এটা 30 বছরে ভারত ফেরত নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? বিদ্যুৎ, ভারত না সরি, রাশিয়া ফেরত নিয়ে যাবে এবং সেটা নিয়ে যাবে বিদ্যুৎ, বাংলাদেশ সরকার বিদ্যুৎ কিনতে থাকবে এই প্ল্যান্ট থেকে, প্ল্যান্টের মালিক বাংলাদেশ সরকার থাকবে এবং 30 বছর পরে যখন তারা তাদের টাকাটা নিয়ে চলে যাবে, এই পুরো প্ল্যান্টটার মালিক বাংলাদেশ সরকার হয়ে যাবে এবং এইটা আরো 50 থেকে 100 বছর পর্যন্ত, আমরা জানি না ভবিষ্যতে হয়তো প্রযুক্তি উন্নত হলে আরো হতে পারে, এটা নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে 2200 মেগাওয়াট করে বিদ্যুৎ দিতে থাকবে। এই মুহূর্তে সেটা থেকে বাংলাদেশের প্রায় 2 থেকে 2.5 কোটি জনসাধারণ শুধুমাত্র এই একটি কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নভাবে চলতে পারবে। এই যখন অবস্থা, তখন এই ভিডিওটা করতে হচ্ছে এই কারণে, কারণ বিভিন্ন ধরনের কথাবার্তা এখানের মধ্যে আসছে। আমাদের মধ্যে আসলে কাউকে ক্রেডিট দেওয়ার ব্যাপারে খুবই কৃপণতা আছে, জাতি হিসেবে আমাদের স্বভাবের মধ্যে এটা খুব কম, আমরা কাউকে মানে দিতে চাই না। যদি আমার পক্ষে হয় আমি অনেক দিতে চাই, আপনি বলবেন যে এখন যে আপনি তো কাউরে দেন না, তা না, কিন্তু জাতিগত ভাবেই আমরা একেবারে মানে ডিনাই করে যেতে চাই। রূপপুর নিয়ে দ্বিতীয় যে প্রশ্নটা উঠে খুব বেশি আমরা শুনতে পাই যে অনেক দুর্নীতি হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে এবং এখান থেকে 5 বিলিয়ন না 7 বিলিয়ন মানে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ মেরে গিয়েছে। ভাই টাকাটা রাশিয়ার, রাশিয়া এসে নিজের হাতে খরচ করবে, তাদের মেশিন তারা বসাবে, তাদের ভবন তারা বানাবে, তাদের ইউরেনিয়াম, এটা মোসাদ্দেক ইউরেনিয়াম না, সত্যিকারের ইউরেনিয়াম প্লুটোনিয়াম যাই হোক, তারা তাদের মতো দিবে এবং বিদ্যুৎ তারা উৎপাদন করে দিবে। সুতরাং ওই 1 লক্ষ কত কোটি টাকার মধ্যে যেন আমাদের আসলে কিছু করার নাই, এটা তাদের বিনিয়োগ, তারা তাদের মতো করবে। বাংলাদেশ বাকি 10% দিয়েছে, সেই 10%-এর মধ্যে আছে জমি অধিগ্রহণ এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের যে খরচ, সেটা বাংলাদেশ দিয়েছে। এবং দুর্নীতি কি হয়েছে? দুর্নীতি হয়েছে, দুর্নীতি এই হাজার হাজার কোটি টাকা হয় নাই। আমাদের মনে আছে এখানের মধ্যে 6,000 টাকার বালিশ এবং সেই বালিশ কত তলায় উঠানোর জন্য 1700 টাকা করে মজুরি নেওয়া হয়েছে। এই ধরনের দুর্নীতি বাংলাদেশে হয়, এটা আপনি আটকাতে পারবেন না, কেউ পারবে না। আপনি দেখেন এই যে এখন জাতীয় সংসদ শুরু হয়েছে, সংসদ ভবনের একটা ক্যামেরা দিয়েছে, সেই ক্যামেরা 2 নম্বর পার্টস দিয়ে নিয়ে চলে গেছে। ওই যে ওদের হেডফোন, এখন দেখবেন ম্যাক্সিমাম এমপি হেডফোনে কথা শুনতে পায় না, এটা এরকম করে হাত নাড়ায় এবং এটা করে। এই যে জুলাই পরবর্তী সরকার, আমাদের ইতিহাসে সবচেয়ে সৎ, সুন্দর, স্বচ্ছ ডক্টর ইউনূসের সরকার, সেখান থেকেও এই ক্যামেরার টাকা থেকেও বলুন বা ওই হেডফোনের টাকা থেকেও বলুন চুরিতে হজম করেছে। এখন আমি অবশ্যই বলছি না যে এটা ডক্টর ইউনূস নিয়ে গিয়েছেন, কারণ সিস্টেমটা হচ্ছে এইভাবে। আপনি নিজে যদি আপনার গ্রামের বাড়িতে 1 লক্ষ টাকা দেন, একটা লোকের কাছে দিয়ে দেখেন পরীক্ষা করে যে ভাই এই 1 লক্ষ টাকা দিলাম, তুই 1000 টাকা করে 100 লোককে দান করে দেয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি খোঁজ নিয়ে দেখি ওই যার কাছে দিবেন সে ওইখান থেকে কিছু হলেও সরাবে। ও বলবে এই তোর নাম স্যারের কাছে আমি দিছি, দে আমার 200 টাকা দে, ধরে এই 1000 টাকা নেই, আমার 200 টাকা রাখলাম, তুই 800 টাকা নেই, কিছু না কিছু করবে। একটা জাতির 8-5 তলা, টপ টু বটম, সুযোগ পেলেই লোকজন দুর্নীতি করে, সুযোগ পেলেই চুরি করে। তো এইখানের মধ্যে আপনি বালিশ কাণ্ড, এই কাণ্ড, সেই কাণ্ড, এগুলো হয়েছে, এগুলো অস্বীকার করার ব্যাপার না, কিন্তু এই বিশালত্বের কাছে, এই ভিশনের কাছে এটা খুবই তুচ্ছ মনে হয়, খুবই ছোট মনে হয়। এখন আপনারা থার্ড যে অভিযোগটা আমি অনেক বেশি শুনছি বিশেষ করে, এটা কি শেখ হাসিনা তার বাপের টাকা দিয়ে করেছে। মজার ব্যাপার হচ্ছে এটা শেখ হাসিনা তার বাপের টাকা দিয়ে করে নাই, ওনার বাপের টাকা পয়সা ছিল না, কারণ খোঁজ খবর করে পাওয়া যায় নাই। শেখ হাসিনা আবার আমার আপনার বাপের টাকা দিয়ে করে নাই, আমার আপনার বাপেরও আবার আসলে এত টাকা নাই। টাকাটা কমপ্লিটলি রাশিয়ান সরকারের টাকা, বিদেশি বিনিয়োগ, বিদেশি লোন, যেভাবেই দেখি সেই টাকা দিয়ে করেছেন। তাহলে এখানের মধ্যে শেখ হাসিনা বলেন বা আওয়ামী লীগ সরকারের ক্রেডিটটা কি? আওয়ামী লীগ সরকারের এখানে ওই ক্রেডিটটা নাই, এদের ক্রেডিটটা হচ্ছে ওই যে বললাম যে ভিশনটার জায়গা দেখেছে, তা বড় আকারে জিনিসটা দেখতে পেরেছে। এই ক্রেডিটটা আমাদের উচিত আওয়ামী লীগকে দেওয়া, এই সরকারকে দেওয়া, শেখ হাসিনাকে দেওয়া, যে তিনি এই ভিশনটা দেখতে পেরেছেন। এই বিষয়ে আমি একটা কাহিনী বলতে চাই। এই ধরনের কাহিনী হচ্ছে আমাদের মাহাতির মোহাম্মদের আত্মজীবনীতে পড়েছিলাম। উনি 1981 সালে 847 কিলোমিটার হাইওয়ে করার প্ল্যান করলেন, এক্সপ্রেসওয়ে করার প্ল্যান করলেন মালয়েশিয়ার একেবারে টপ টু বটম থেকে। তার পরিকল্পনাটা ছিল যে এই রাস্তাটা যদি হয়, রাস্তার 2 দিকে সভ্যতা যাবে, শিল্পায়ন যাবে, হেভি ইন্ডাস্ট্রিতে যাবে। 1981 সালে যখন মালয়েশিয়ার কথা বলছে, মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের মতোই ছিল, মানে বাংলাদেশের এখনকার মতো না, বাংলাদেশেরও ওই সময়কার যে 80 সালের যে গরিবী হালত, তাদেরও একই গরিবী হালত ছিল। মালয়েশিয়ার একটু অল্প বিস্তর হতেই পারে 19-20, কিন্তু একই অবস্থা ছিল। এবং মাহাতির যখন এটা করতে চান, একই ধরনের বিরোধিতা, মানে সেখানকার যারা বামাতি, জামাতি, আমাতি সবাই বিরাট বিরোধিতা। এই বিরোধিতা কেন? গাঙ্গের মাঝখান দিয়ে রাস্তা নিয়ে কি হবে, জমিনের মাঝখান দিয়ে রাস্তা নিয়ে কি হবে, ওইদিকে মানুষ নাই নিয়ে কি হবে। এবং এটার ব্যাপক বিরোধিতার পরেও মাহাতির মোহাম্মদ সেটা করেছিলেন এবং তার পরিকল্পনা ছিল যে এই রাস্তাটা আজকের জন্য করা হচ্ছে না, এই রাস্তাটা করা হচ্ছে 10, 15, 20 বছর পরে, শিল্পায়ন যাবে, মানুষ চলাফেরার জন্য এই রাস্তাটা আমরা আগেই সারা দেশের মধ্যে দিয়ে একটা রোড নেটওয়ার্ক তৈরি করে দিব। আজকে মালয়েশিয়া কোথায় আছে আপনারা জানেন?
মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের শ্রমিকরা যান প্রাণ দিয়ে মরে যাচ্ছে আমরা রাস্তাঘাটে, সেই মালয়েশিয়া সেই অর্থনৈতিক জায়গায় গিয়েছে, সেকেন্ড হোম করে আমরা সেখানের মধ্যে যাই, গিয়ে বসে থাকি। ওই যে মাহাথির মোহাম্মদের যে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জায়গাটা, এরই একটা ফলশ্রুতিতে মালয়েশিয়া আজকে এখানে গিয়েছে। সো আমাদের আসলে ওই ধরনের নেতার দরকার ছিল, আমাদের সেই লিডারশিপ প্রয়োজন যারা অনেক বেশি ভিশন দিবেন, অনেক বড় আকারে দেখতে পারবেন। আর এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের মুশকিল আছে। সুতরাং আমি এই ক্রেডিট আওয়ামী লীগকে দিই না যে এটা আওয়ামী লীগ তার বাপের টাকায় করেছে, এবং আওয়ামী লীগ এটা আমাদের বাপের টাকায় করে নাই। বাট ওই 10% যদি বলেন আমাদের টাকা, অবশ্যই আমাদের টাকা, 90% সেটা না, কিন্তু ওই ভিশনটা তারা দেখেছিলেন। এবং এখন আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, ওকে আমি মেনে নিচ্ছি, এটা রাজনৈতিক বাস্তবতা, এটা নিয়ে আমার কোনো ধরনের আফসোস হাউতাস নাই, আমি আফসোস লীগের মেম্বার না। কিন্তু পরবর্তী যে নেতারা আসবেন তারা এই ভিশনটা যদি ধরে রাখতে না পারেন এই দেশকে আগাতে পারবেন না। আপনারা জানেন সম্প্রতি নিউ মার্কেটের সামনে একজন শীর্ষ সন্ত্রাসী গুলি খেয়ে মারা গিয়েছেন, সেটাও 2-3 দিন আগের ঘটনা। এবং এটা নিয়ে গতকালকে আমি আমার এক বন্ধুর সাথে গল্প করছিলাম, তো আমি খুব আফসোস করছি। তো আমার বন্ধু আমাকে বলছে যে আফসোস করো না, আমাদের তো আসলে এরকমই থাকার কথা ছিল, আমাদের তো দেশে এরকমই ছিল, আমাদের তো আগে তাই ছিল। আমাদের এখানে শীর্ষ সন্ত্রাসী গুলি করে মেরে ফেলা হয়, ওইখানে আরেক শীর্ষ সন্ত্রাসী আরেকজনকে মারবে, ঢাকা শহরে 32টা শীর্ষ সন্ত্রাসী, 34টা, এইটা আমরা তো এখানেই ছিলাম। সামহাও মাঝখানে একটু ভুল ত্রুটি হয়ে গিয়েছিল, আমরা শীর্ষ সন্ত্রাসীদেরকে কাউকে কাউকে মারা গিয়েছে, কাউকে কাউকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে, এবং অধিকাংশকে জেলে ফেলা হয়, ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো ফেরত গিয়েছি সেই দেশে, আমরা তো দরজা জানালা খুলে পিচ্ছি, হেলাল, সুইডেন, আসলাম, আর কি কি যত শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছি। তারা এখন বাইরে এসেছে, তারা একজন আরেকজনকে গুলি করে মারবে, রাস্তাঘাটে এইভাবে মারামারি হবে। এটাই তো আমাদের বাস্তবতা ছিল। আমাদের বাস্তবতা তো সেটাই যে আমাদের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। আমরা তো সেই জায়গায় অভ্যস্ত ছিলাম, তো আমরা সেই জায়গায় যদি ফেরত যাই তাহলে মুশকিলটা কোথায়? আমাদের তো বাচ্চারা গিয়ে টিকা পাবে না, অসুখে বিসুখে রোগে শোকে আমাদের লোকজন রাস্তাঘাটে মারা যাবে, আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী থাকবে না, আমাদের কুত্তায় কামড় দিলে কুত্তার ভ্যাকসিন নাই, বিলাই কামড় দিলে বিলাইয়ের ভ্যাকসিন নাই, সাপে কামড় দিলে মানুষ মরে যাবে, শত শত মানুষ সাপের কামড়ে মারা যাবে, ভ্যাকসিন পাবে না। আমাদের তো সেই, আমাদের ভাগ্য তো সেই জায়গাতেই ছিল, আমাদের তো তাই হওয়ার কথা। আমাদের খাবারের পিছনে লোকজন দৌড়াবে, খাবারের সংকট থাকবে, বিদ্যুৎ থাকবে না, আমাদের পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। এটা অবশ্য আগে ছিল না, এটা নতুন জিনিস। এই জায়গা থেকে বেরিয়ে আসার যে প্ল্যান, যে ভিশন, যে আকাঙ্ক্ষার জায়গাটা, এটা আমাদের মধ্যে কিছুটা তৈরি হয়েছিল। এইটা যদি আমরা আগামীতে তৈরি করে রাখতে পারি তাহলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আমাদের যেন শেষ বড় প্রজেক্ট না হয়, আমরা যেন ভবিষ্যতে আরো অনেক অনেক বড় প্রজেক্ট করি। আমি খুব দুর্ভাগ্য মনে করি যে আমাদের যে, আমি দেখেছি তারেক রহমান বলেছেন যে তারা ভবিষ্যতে আর মেগা প্রজেক্ট, বড় প্রজেক্টে যাবেন না। তাদের ভিশন, তাদের স্বপ্ন ছোট ছোট, তাদের স্বপ্ন হচ্ছে কার্ড দিয়ে লোকজনকে দেওয়া, যে ঠিক আছে তোর প্রথমে একটা কার্ড নে বা ফ্যামিলি কার্ড, এটা দিয়ে বাজার করবা, বাজার করে যদি তারপর বাসায় এনে রান্না করতে পারবা না তখন তোমার এলপিজির কার্ড দেওয়া হবে, এলপিজির কার্ড দিয়ে খাওয়ার পরে যদি তোমার বাসন কোসন পরিষ্কার করার জন্য সাবান নাই, তোমাকে একটা ছাই দিয়ে মাজের জন্য হয়তো ছাই কার্ড দেওয়া হতে পারে, আই ডোন্ট নো। বাট এই ধরনের ছোট ছোট লিল্লা সদ্গা প্রজেক্ট দিয়ে আসলে দেশের অর্থনীতিকে আগানো যাবে না। এই জন্য আমাদের বড় বড় প্রজেক্ট দরকার এবং ভালো ভালো প্রজেক্ট দরকার। আমি আশা করছি যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যতটুকু আলোচনা থাকুক না কেন, ভবিষ্যতে এইসব বড় বড় প্রজেক্ট তৈরি করার ব্যাপারে আমাদের বর্তমান এবং আগামী যে সরকারগুলো আসবে তারা সেই সাহস করবেন, সেই স্বপ্ন দেখবেন। স্বপ্ন দেখা তাদেরকে শিখতে হবে। একটা